বাড়ছে বিদ্যুতের দাম, ৩২% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব, বুধবার থেকে গণশুনানি। গ্রাহকের উপর চাপ না বাড়িয়ে অযৌক্তিক ব্যয় কমিয়ে ঘাটতি সমন্বয়ের পরামর্শ। গ্যাস বাড়াচ্ছে, বিদ্যুতের বিল বাড়াচ্ছে, এগুলোর দাম বাড়লে প্রত্যেক শ্রেণীর লোকের কষ্ট হবে। তেলের দাম বাড়ছে, কয়লার দাম বাড়ছে। এখন কি এর কোনো অল্টারনেটিভ আছে আমাদের হাতে? অনেক লিকেজ হয়, সিস্টেম লস হয়, ইত্যাদি হয়। এগুলোও আমাদের কমাতে হবে। ন্যায্য যৌক্তিক ব্যয় ও মুনাফা নির্ধারণ করেন, সেটা না করে যদি মূল্য বৃদ্ধি করা হয় তাহলে তো সেটা জ্বালানি সুবিচার হলো না। এবার ফিলিং স্টেশনে গ্যাসের জন্য যানবাহনের সারি, চাপ কম থাকার অজুহাত। গ্যাস ঢুকছে 190 টাকা, যেখানে গ্যাস ঢুকবে 600 টাকা। তেলের সমাধান করছে, গ্যাস এই যে শুরু করে দিছে, এটা বাড়ানোর জন্য এরকম করতেছে। সংকেট না, এটা সিন্ডিকেট। এটা আমাদের লাইনে আমরা পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাই না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে এনইসি সভা, এডিপি নিয়ে আলোচনা। তুলে ধরা হলো 5 বছর মেয়াদী কৌশলপত্রের রূপরেখা। কাজের মাধ্যমে বিরোধী দলের সমালোচনার জবাব দিচ্ছে বিএনপি সরকার, বললেন রিজভী। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 7 দিনের কর্মসূচি ঘোষণা। ভিসি পরিবর্তন সহ 3 দাবিতে ডুয়েট শিক্ষার্থীদের একাংশের ব্লকেট কর্মসূচি। চট্টগ্রামে গ্রাফিতে মোছা নিয়ে দুপক্ষের উত্তেজনা, 144 ধারা জারি। মাদারীপুরে আত্মীয়র বাসা থেকে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ। মুগদায় সৌদি প্রবাসীকে হত্যা করে 8 টুকরো করার ঘটনায় গ্রেফতার 2। এবং অনিয়মের আখড়া, মণিপুর উচ্চ বিদ্যালয় নিয়োগ থেকে টিউশন ফি, পদে পদে জালিয়াতি, 15 বছরে 600 কোটি টাকা লোপাট। আওয়ামী লীগ আমলের দুর্নীতির দায় নিতে নারাজ প্রধান শিক্ষক। পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভা শেষে ব্রিফ করছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি চলে যাব সেখানে। দেখি চলমান প্রকল্পের দরকার নেই, প্রগতির ড্যাশবোর্ড থাকবে 26-27 সালের আগামী বছর শেষ। এই হলো মোট আজকের সিদ্ধান্ত। তো আপনারা আশা করি এটার কিছু প্রতিফলন বাজেটেও দেখতে পাবেন এবং আগামী দিনের বাংলাদেশের উন্নয়নের যে চিত্র, সেখানেও আশা করি তার প্রতিফলন পাবেন ইনশাআল্লাহ। আমরা মনে করি যে এই প্রকল্পগুলো নতুনভাবে হবে, সেগুলো তো সময় মতো শেষ করতে হবে। আর যেগুলো আমরা বিগত দিন থেকে পেয়েছি, এই অসমাপ্ত কাজগুলো কতটুকু সমাপ্ত করবে সেগুলো রিভিউর মাধ্যমে সমাধান হবে। আর যেগুলো আসলে প্রয়োজনীয়তা নাই সেগুলো বাদ দেওয়া হবে। এইটুকু। বলেন। সেখানে দেখলাম যে 17,000 কোটি টাকা ফ্যামিলি কার্ড, শিশু কার্ড এই ক্ষেত্রে রাখা হয়েছে। উন্নয়নের টাকাটাই এভাবে দেওয়া হচ্ছে আর কি। তো স্যার এর আগে কখনই এত টাকা তো বলতে দেখি নাই। কিন্তু এটা নিয়ে আসলে প্ল্যান কি? স্বাস্থ্য শিক্ষার একদম বেশি বড় প্ল্যানটা খুব সহজ। প্ল্যানটা খুব সহজ। শিক্ষা স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রায় দেওয়া হয়ে গেছে, যেগুলো এলজিআরডি খাতে বরাদ্দ দেওয়া হয়ে গেছে। তারপরে আমি যেটা বলেছি, আপনারা খেয়াল করেছেন কিনা, বিগত দিনে যে প্রকল্পগুলো আছে এগুলো যেগুলো বাস্তবায়ন সম্ভব নয়, যেগুলো জনস্বার্থে করার প্রয়োজনীয়তা না, সেগুলো বাদ যাবে। সুতরাং কতগুলো বাদ যাবে এগুলো রিভিউ হচ্ছে। যেগুলো বাদ যাবে সেগুলোর জন্য আমরা থোক বরাদ্দ রেখেছি, কারণ আমাদের তো নতুন প্রকল্প করতে হবে। নতুন প্রকল্প করার জন্য থোক বরাদ্দ থেকে যার যে প্রয়োজনীয়তা সে তার পরিপ্রেক্ষিতে বরাদ্দ দেওয়া হবে। ওই কারণেই করা হয়েছে, যেহেতু এখানে অনেকগুলো প্রকল্প বাদ যাবে, অনেকগুলো আমরা বাস্তবায়ন সম্ভব না, অনেকগুলো জনস্বার্থে করতে পারবেন না, অনেকগুলো প্রকল্পের পেছনে অন্য উদ্দেশ্য ছিল, সেগুলো তো আমরা করতে পারবো না। আমাদের প্রত্যেকটি প্রকল্পের, আমি একটা কথা বারবার বলছি, প্রত্যেকটি প্রকল্পের দ্য ভ্যালু ফর মানি, এটা মূল্য থাকতে হবে।
এটার রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটার বিপরীতে আমার একটা রিটার্ন থাকতে হবে এবং এটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে। আমরা জবলেস কোনো গ্রোথ চাচ্ছি না। আমরা একটা বড় জনসংখ্যার আগামী দিনের কর্মসংস্থানকে মাথায় রেখে আমাদের প্রকল্প করছি, সুতরাং সেটাও আমাদের মাথায় রাখতে হবে। অ্যান্ড আমাদের জলবায়ুর যে বিষয়টা সেটাও মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ। আর আছে আগামী সময় নামে একটি দৈনিক পত্রিকা যেটা আজকে শুরু হয়েছে। আমি প্রথমে ধন্যবাদ জানাই যে এখানে প্রথমবারের মতো একটি ব্রিফিং হচ্ছে, এর মধ্যে দিয়ে আমরা অনেক কিছু আলোচনা করতে আমার প্রশ্নটা হচ্ছে স্যার, আজকে 3 লাখ কোটি টাকার এডিপি আপনারা অনুমোদন দিলেন, কিন্তু চলতি অর্থ বছরের যে সংশোধিত এডিপি বাস্তবায়নের যে অবস্থা গত 9 মাসে 10 মাসে, সেখানে এত বড় আপনাদের উন্নয়ন বাজেট, এটা একটা উচ্চাভিলাষ কিনা? উচ্চবিলাস তো থাকতে হবে। উচ্চবিলাস না থাকলে, আকাঙ্ক্ষা যদি বেশি না হয়, উন্নয়নের দিকে তো যাওয়া যাবে না। আর বিশেষ করে বিগত দিনের দেশ যতটুকু পিছিয়েছে, সেখান থেকে স্যালভেজ করে সামনের দিকে যেতে হলে আপনাকে তো বিনিয়োগ করতে হবে। আপনি বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি হবে না, কর্মসংস্থান হবে না, দেশের উন্নয়ন হবে না। সুতরাং আমাদের সেই কনফিডেন্স আছে, আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো বিধায় আমরা প্রকল্প এত বড় একটা ডেভেলপমেন্ট বাজেট করেছি। আশা করি সকলের সহযোগিতায়, সততার মাধ্যমে, প্রফেশনালিজমের মাধ্যমে এটা করা সম্ভব। আপনার এটা হচ্ছে একটা গভর্নমেন্টের কমিটমেন্টের ব্যাপার, এবং আপনারা দেখতে পাচ্ছেন 3 মাসের মধ্যে একটি সরকার কতগুলো সিদ্ধান্ত দিয়েছে। সরাসরি ছিলাম পরিকল্পনা মন্ত্রণালয়ে, কথা বলছিলেন অর্থ পরিকল্পনা মন্ত্রী। ব্রিফিংয়ের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ঘাটতি সমন্বয়ে বছরে 2 বার বিদ্যুতের দাম বাড়াতে চায় পিডিবি। 1 জুন থেকেই নতুন দাম কার্যকরের আবেদন করেছে সংস্থাটি। এরই মধ্যে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ 32% পর্যন্ত গড় দাম বৃদ্ধির প্রস্তাব করেছে বিতরণ সংস্থাগুলো। বুধবার থেকে গণশুনানি করবে এনার্জি রেগুলেটরি কমিশন। তবে অযৌক্তিক ব্যয় কমিয়ে ঘাটতি সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। ওমর ফারুকের ছবিতে ফারুক ভূঁইয়া নবীনের রিপোর্ট। জ্বালানি তেল, এলপি গ্যাসের দামে বড় উল্লম্ফনের পর এবার শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া। চলতি অর্থ বছরে 62,000 কোটি টাকার ঘাটতির কথা জানিয়ে বিদ্যুতের পাইকারি দর 21% বাড়ানোর প্রস্তাব পিডিবির, যা জুন থেকে কার্যকর চায় সংস্থাটি। শুধু তাই নয়, সমন্বয়ের নামে বছরে 2 বার বিদ্যুতের দাম বাড়ানোর এখতিয়ার চাইছে সরকারি এ প্রতিষ্ঠানটি। এখন যা অবস্থা, ডলার রেট যেটা বাড়ছে, তারপরে বিভিন্নভাবে তেলের দাম বাড়ছে, কয়লার দাম বাড়ছে, তো এখন কি এর কোনো অল্টারনেটিভ আছে আমাদের হাতে? এদিকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের গড় দাম সর্বোচ্চ 32% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিতরণ সংস্থাগুলো। একই সঙ্গে পাইকারি পর্যায়ে যে দাম বাড়ানো হবে সেটিও এর সঙ্গে যুক্ত করার আবেদন করা হয়েছে। পাশাপাশি ডিমান্ড চার্জ সহ বিভিন্ন ফি বাড়ানোর প্রস্তাবও দিয়েছে বিতরণ প্রতিষ্ঠানগুলো। আর তাতে যাপিত জীবনে নতুন করে খরচ কাটছাটের শঙ্কায় সাধারণ মানুষ। এমনি তো সব জিনিসের দাম বেশি, এর মধ্যে যদি আবার বিদ্যুতের দাম বেড়ে যায় সেটা ভালো হবে না। আমাদের আয় ইনকাম বাড়ে নাই, সো এইটা মরার উপর খাড়ার ঘা। সাধারণ মানুষ তো চলাফেরা খুবই কষ্টকর। দাম বাড়লে প্রত্যেক শ্রেণীর লোকের কষ্ট হবে। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ শুধু বিলাসিতা নয়, মানুষের অধিকার। তাই সাধারণ মানুষকে চাপে না ফেলে বিদ্যুৎ খাতের অযৌক্তিক ব্যয় ও অপচয় রোধ করে ঘাটতি সমন্বয়ের পরামর্শ তাদের। আমাদের অনেক লিকেজ হয়, সিস্টেম লস হয়, ইত্যাদি হয়, এগুলোও আমাদের কমাতে হবে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এগুলো তো সব কিছু ভোক্তা আর উৎপাদকের উপরে, তো এটা তো চাপিয়ে দিলে তো চলবে না। পার ইউনিট বিদ্যুতে ব্যয় দেখানো হচ্ছে 12 টাকা, আমাদের হিসেবে 8 টাকার উপরে কোনোভাবেই হতে পারে না। লুণ্ঠনমূলক ব্যয় কমিয়ে, মুনাফা কমিয়ে আপনি ন্যায্য যৌক্তিক ব্যয় ও মুনাফা নির্ধারণ করেন। বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের উপর বুধ ও বৃহস্পতিবার গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বিদ্যুতের দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে সব সময়ই। এ অবস্থায় আরও 1 দফা দাম বাড়ানো হলে এর সম্ভাব্য নানামুখী প্রভাব নিয়ে উদ্বেগে ভোক্তারা। তাদের চাওয়া দাম বৃদ্ধি নয়, বরং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অযৌক্তিক নানা ব্যয় কমিয়ে যেন ঘাটতি সমন্বয় করা হয়। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।
জ্বালানি তেলের সংকট কেটে গেলেও এবার সিএনজি সংকটে ফিলিং স্টেশন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না চাহিদা মতো গ্যাস। ভোগান্তিতে ক্ষুব্ধ চালকদের অভিযোগ, দাম বাড়াতে কৃত্রিম সংকট তৈরি করেছে সিন্ডিকেট। আর সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে চাপ কম থাকায় চাহিদা মতো গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। এম এ আজিমের রিপোর্ট। এবার লম্বা লাইন সিএনজি স্টেশনে। গ্যাস নিতে অপেক্ষা করতে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। তারপরও মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস। লাইনে প্রেসার না থাকায় নেওয়া যাচ্ছে না 200 থেকে 300 টাকার বেশি। 2 ঘন্টা আপনার সিরিয়ালে দাঁড়ায় থেকেও আপনার প্রেসার নাই। আপনার 150 প্রেসার থাকে, 150 প্রেসারে যে গ্যাস হয় ওইটাতে আপনি ওই গ্যাসে আয় পাওয়া যায় না। গ্যাস ঢুকছে 190 টাকা, যেখানে গ্যাস ঢুকবে 600 টাকার। ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ সংকট নয়, জ্বালানি তেলের পর এবার গ্যাস নিয়ে সিন্ডিকেট করছে একটি চক্র। মূলত দাম বাড়ানোর পায়তারা ভোগান্তিতে ফেলছে সাধারণ মানুষকে। গ্যাসের যে সমস্যাটা, এটা তো সংকট নাই, এটা বর্তমানে যেটা বাড়াইন লাগিয়া এটা প্রতিটা জায়গায় দেখবেন গ্যাস তারপরে গ্যাস দেয় না। যখন তেলের সংকট ছিল তখন কিন্তু গ্যাসের এরকম সংকট ছিল না। গ্যাস অহর পাওয়া গেছে, আসলেই নিয়ে চলে গেছি। আর এখন গ্যাসের তেলের সমাধান করছে, গ্যাসে এই যে শুরু করে দিছে। অবশ্য পাম্প কর্তৃপক্ষ বলছে অসহায় তারাও। লাইনে গ্যাসের চাপ না থাকায় নিরুপায় তারা। লাইনে আমরা পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাই না। আমাদের মেশিন যেখানে 120-তে চলার কথা, সেখানে আমরা 70-তে 50-তে আমাদের মেশিন চলতেছে এম্পিয়ারে। পর্যাপ্ত পরিমাণে আমাদের স্টোরেজে গ্যাস নাই, যার কারণে আমরা গাড়িতে পর্যাপ্ত পরিমাণ গ্যাস দিতে পারি না। কোথাও কোনো গাড়ি 800-1000 তাদের গ্যাস প্রয়োজন, কিন্তু আমরা 300-400 টাকার গ্যাস দিতে পারতেছি। গত সপ্তাহ থেকেই সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের প্রেসার কমতে শুরু করে। আস্তে আস্তে তা চরম আকার ধারণ করছে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। বিরোধী দলের সমালোচনার জবাব কাজের মধ্য দিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী, এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাবা মায়ের পথ ধরেই দেশ গঠনে এগিয়ে যাচ্ছেন তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যৌথ সভা শেষে 25 মে থেকে 1 জুন পর্যন্ত 7 দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্যের হাতে নিহত হন দেশের 7ম রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তার 45তম শাহাদাত বার্ষিকীকে সামনে রেখে রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় যৌথ সভা। সভা শেষে বিএনপির সিনিয়র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দলের সমালোচনার জবাব কাজের মধ্য দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। দেশ গঠনে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পথ ধরেই এগিয়ে চলেছেন তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে তার নেতা তারেক রহমান যতটুকু বলেছেন যে কাজগুলো জনকল্যাণে সম্পাদন করা সম্ভব আমাদের এই সোশিও ইকোনমিক কন্ডিশনে, ঠিক সেটাই তিনি বলেছেন, সেটাই তিনি করছেন। আজকে অনেক রাজনৈতিক প্রতিপক্ষ নানা ধরনের কথা বলছেন, নানা ধরনের এটিকে ডাইভার্ট করার জন্য, বিকৃত করার জন্য কথা বলছেন। কিন্তু আজকে জনগণের মধ্যে যে আশার আলো ছড়িয়েছে, জনগণের মধ্যে যে আস্থার তৈরি হয়েছে, সেইটাকে তারা টলাতে পারছেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 7 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছে বিএনপি। 30 মে শহীদ জিয়ার মাজার প্রাঙ্গণে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আমরা 25 মে থেকে 1 জুন পর্যন্ত 7 দিন ব্যাপী কর্মসূচি, এই 7 দিন ব্যাপী কর্মসূচি আমরা গ্রহণ করেছি। মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যাশা করছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে, চেয়ারম্যান তার নেতৃত্বেই সকাল 11টায় আমরা মাজারে যাব। এদিন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান আইনমন্ত্রী। এছাড়াও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লন্ডনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় রাষ্ট্রপতির হৃদযন্ত্রে ব্লক শনাক্ত হয় 12 মে। জরুরি ভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও একটি রিং স্থাপন করা হয়। গত 9 মে স্বাস্থ্য পরীক্ষা ও ফলো আপ চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
উপাচার্য পরিবর্তন সহ 3 দফা দাবিতে গাজীপুরে ডুয়েট শিক্ষার্থীদের একাংশের ব্লকেট কর্মসূচি চলছে। মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। স্থবির শিক্ষা কার্যক্রম। এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবিতে 8ম দিনের মতো হয়েছে বিক্ষোভ সমাবেশ। তালা ঝুলছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে। চেয়ার টেবিল ফেলে তৈরি করা হয়েছে ব্যারিকেড। নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে আন্দোলনে অচল গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট। সোমবার সকাল থেকে আবারও উত্তপ্ত ডুয়েট ক্যাম্পাস। সবগুলো ফটক বন্ধ করে অবস্থান নেন শিক্ষার্থীদের একাংশ। মূলত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের প্রবেশ ঠেকাতেই এই মহড়া। যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় গেটের বাইরে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ। আমাদের ডুয়েট ব্লকের কর্মসূচি চলছে, আমরা এখানে অবস্থান করছি এবং আমাদের যে কর্মসূচি গতকাল রাত্রে ঘোষণা করেছিলাম ডুয়েট ব্লকের, সেটা এখনো পর্যন্ত চলমান। কি জন্য এই ঘটনাটা ঘটতেছে আমরা একটু নেগোশিয়েট করার কথাবার্তা বলে থেকে এই ধরনের কোনো কিছু তিনি না করে সরাসরি তিনি সন্ত্রাসী কায়দায় আমাদের ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করেছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ সহ 3 দফা দাবি তাদের। ডুয়েটে পূর্ব থেকে কর্মরত একজন শিক্ষককে যথাযথ ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে বিসি হিসেবে নিয়োগ দান করুক। মিছিল মিটিং সমাবেশ নিষিদ্ধ আছে। প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে 144 ধারা। সময় সংবাদ, চট্টগ্রাম। স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত এড়াতে সব দলকে একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন বিটের সংগঠন RFEDর নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সিইসি জানান, স্থানীয় সরকার বিধিতে পরিবর্তনের কাজ শুরু হয়েছে। এসব কাজ শেষ হলেই সরকারের সঙ্গে আলোচনায় বসবে ইসি। জাতীয় নির্বাচনে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ নয়, সহযোগিতা ছিল বলেও জানান সিইসি। একই অনুষ্ঠানে নির্বাচন সুষ্ঠু করতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত ও এনসিপি নেতারা। লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যদি এর থেকে কোনো বাজে পরিস্থিতি হয়, সেটার বিরুদ্ধে আমরা শক্ত হাতে প্রতিবাদ করব। আপনাদেরকে পলিটিক্যাল পার্টির কোঅপারেশন ছাড়া ইট ইজ নট পসিবল টু কন্ডাক্ট এনি ইলেকশন হোয়াটসোএভার। যদি এটা ইলেকশন হতে হয়, তাহলে কিন্তু আমাদের কিন্তু রাজনৈতিক দলের সহযোগিতা ষোলো আনা দরকার। আমি আপনাদের কাছে অ্যাপিল করবো, আপনারা দরকার হলে নিজেরা বসেন, বসে একটা ফয়সালার মধ্যে আসেন যে আমরা রক্তপাত দেখতে চাই, রক্তপাতহীন একটা স্থানীয় সরকার নির্বাচন চাই। পুলিশের এলিট ফোর্স হিসেবে পরিচালনার জন্য নতুন আইন হচ্ছে র্যাবের জন্য, যেখানে থাকবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে রাজধানীর কুর্মিটলায় র্যাব সদর দপ্তরে বাহিনীর 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। র্যাবের উপরে যে স্যাংশনটা আমেরিকা ইম্পোজ করেছে সেটা এখনো বহাল, কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন ফোর্স রিনেমড করি বা রেজ করি, সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন, সেটা আশা করা যায়। তো এখন অনেক কিছু বাকি আছে, দেখা যাক। আমরা একটা আইন ফ্রেম করার জন্য কমিটি করে দিয়েছি এবং সেই আইনটা আমি নিজে লুক আফটার করব, এবং সেই আইনটা আমার সামনে এখনও আসেনি। আমি কিছু সময় দিয়েছি, সেখানে বিশেষজ্ঞরা কাজ করছে। বর্তমানে র্যাব যে আইনে পরিচালিত হচ্ছে সেটা আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা সার্টেন প্রভিশনের উপরে দাঁড়িয়ে সেটা পরিচালিত হয়। এটা অ্যাডক ভিত্তিতে চলেছে। একটা প্রতিষ্ঠান এভাবে অ্যাডক ভিত্তিতে পরিচালিত হওয়ার সঠিক ছিল না। তো এখন আমরা সেটা আইন করব আলাদা এলিট ফোর্সের জন্য। সেখানে অথরিটি দেওয়া থাকবে, তাদের রেসপন্সিবিলিটি ফিক্স করা থাকবে, এবং সেই ক্ষেত্রে তাদের জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটাও নিশ্চিত হবে। দুপুরের সময়ে আরও থাকছে, নারায়ণগঞ্জের 2500-এ কালবৈশাখীতে বহু ঘর ও গাছপালা ক্ষতিগ্রস্ত। বজ্রপাতে নিহত এক আকস্মিক ঝড়ে গাইবান্ধার ফুলছড়িতে লন্ডভন্ড 4 শতাধিক বসতি। সৌদি প্রবাসী মোকাররম মিয়ার 5 লাখ টাকা আত্মসাৎ করতেই তাকে হত্যা করে পরকীয়া প্রেমিকা। হত্যাকাণ্ডে সহযোগী ছিল ওই নারীর বান্ধবী। ঘুমের ওষুধ খাইয়ে হত্যার পর 8 টুকরো করা হয় মোকাররমকে।
পরে এসব টুকরো ফেলে দেয়া হয় ময়লার স্তূপে। এ ঘটনায় আটক করা হয়েছে 2 জনকে। রাজধানীর মুগদার মান্ডার আব্দুল গনি রোডের 2 বাড়ির ফাঁকা জায়গায় রোববার বিকেলে মরাপচা গন্ধ পায় এলাকাবাসী। খবর দেয়া হয় পুলিশকে। পলিথিনে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহের 7 টুকরোর সন্ধান মেলে। পাশের ময়লার স্তূপ থেকে উদ্ধার হয় মাথাও। মহিলারা গন্ধ পাইছে, গন্ধ পাওয়ার কারণে থানায় ফোন দিছে। আর পুলিশ আসলো, এসব বস্তাটা বাইর করলো। এখানে লাশ পাওয়া গেছে, মাথা নেই, হাত নেই, আর পাশাটা মানে খণ্ড হয়েছে। পরে মরদেহের পরিচয় নিশ্চিত হয় আইন শৃঙ্খলা বাহিনী। জানা যায় নিহত ব্যক্তির নাম মোকাররম মিয়া। সৌদি প্রবাসী মোকাররম মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। খবর দেওয়া হয় পরিবারকে। লাশ আমাদের এই এলাকারও না, এটা বাইরের থেকে কেউ করছে, কিন্তু এই লোকগুলা কারা আমরা ওইগুলা চিনি না। চাঞ্চল্য করে হত্যার ছায়া তদন্তে নামে র্যাব। হেফাজতে নেয় এক নারীকে। সামনে আসে পরকীয়ার কাহিনী। র্যাব জানায় এক নারীর সঙ্গে পরকীয়ার প্রেম ছিল মোকাররমের। তার 5 লাখ টাকা আত্মসাৎ করতেই হত্যার পরিকল্পনা করে সেই নারী ও তার বান্ধবী। পরে সম্পৃক্ততা পাওয়া যায় বান্ধবীর মেয়েরও। একজন মহিলা এর সাথে জড়িত আছে, মহিলা আসছে আর কি, এসে দেখিয়ে গেছে। আসামিকে এখানে শনাক্ত মতে এখান থেকে উদ্ধার করা হয়েছে। পরিকল্পনা মতো পরকীয়া প্রেমিকার বাসায় এলে মোকাররমকে প্রথমে ঘুমের ওষুধ দিয়ে অচেতন করা হয়। পরে মাথায় আঘাত করে হত্যা করা হয় তাকে। এরপর মরদেহ গ্র্যাব করতে 8 টুকরো করে ময়লার মধ্যে ফেলে দেওয়া হয়। র্যাব জানিয়েছে এ ঘটনায় বান্ধবী ও তার মেয়ে আটক হলেও এখনো অধরা মোকাররমের প্রেমিকা। তাকে ধরতে অভিযান চলছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে একটি বাসা থেকে শিশুসহ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যা নাকি আত্মহত্যা ধোঁয়াশা কাটেনি এখনো। ঘটনার একদিন আগে চাচাতো ভাই পরিচয়ে স্ত্রী সন্তান সহ ইতালি প্রবাসীর ওই বাসায় ওঠেন চিন্ময় দাস। ঘটনা অনুসন্ধানে কাজ করছে পুলিশ ও র্যাব। ঢাকা থেকে চাচাতো ভাই পরিচয়ে মাদারীপুর আসার 8 ঘন্টা পর একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য, কাটেনি ধোঁয়াশাও। স্থানীয়রা জানান, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী শান্তনা রানী চন্দ্রের বাসায় 3.5 বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপার এলাকার ইতালি প্রবাসী যতীন বারোই ও তার স্ত্রী মিষ্টি। রোববার বিকেলে মিষ্টির চাচাতো ভাই পরিচয়ে ওই বাসায় আসেন চিন্ময় দাস সহ পরিবারের 3 সদস্য। খাবার খেয়ে রাতে বন্ধ করে দেয়া হয় ঘরের দরজা। চিন্ময় ও তার স্ত্রী সন্তানের কোনো সাড়া শব্দ না পেয়ে মধ্যরাতে পুলিশের জরুরি সেবা 999-এ কল দেন মিষ্টি। পরে ঘরের দরজা ভেঙে ভোরে 8 মাসের শিশুসহ 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। চাচা তো ভাই হয়, তার ওয়াইফ অসুস্থ, তো বলছে যে দিদি তোর বাসায় 2 দিন থাকা যাবে। আমি বলছি আস, পরে আসছে। দরজা ভিতরের তিয়া দেওয়া, যখন দেওয়া তখন পুলিশও ডাকছে, আমিও ডাকছি যে খোলেন, খোলে না। এরকম দরজা ভাঙবো কি অনুমতি নিচ্ছি, বুঝছেন, অনুমতি নিয়ে তারপর তারা দরজাটা ভাঙছে। তারপরে দেখে ঘটনা যে হয়েছে এটার আমরা সূক্ষ্ম বিচার চাই। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই মধ্যে পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করেছে র্যাব। চিন্ময় যিনি মারা গেছেন তার ফ্যামিলি সহকারে, তো এরা কখন আসছেন, কি করছে, এই সম্পর্কে উনি যে ধারণাগুলো দিচ্ছে, কথাগুলো বলতেছেন, একটু টুইস্টেড মনে হচ্ছে বা একটু সন্দেহের উদ্রেক করতেছে বলে আমার মনে হয়। তবে বিস্তারিত তদন্ত করলে সমস্ত ঘটনা বেরিয়ে আসবে বলে আমি মনে করি। নিহত 3 জনের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকায়। ঘটনার পর মিষ্টির স্বামী যতীন বারোই পলাতক রয়েছে। অপরদিকে মিষ্টিকে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির যোগসাজশে প্রায় 600 কোটি টাকা লোপাট। অবৈধ প্রক্রিয়ায় নিয়োগ হয় 650 শিক্ষক। শুধু মেরামত ব্যয় 436 কোটি টাকা, যার কোনো হিসেব নেই। একাডেমিক উন্নয়ন বাবদ আত্মসাৎ করা হয় প্রায় 85 কোটি টাকা। সম্প্রতি সরকারের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্তে উঠে এসেছে মণিপুর উচ্চ বিদ্যালয়ের এমন ভয়াবহ জালিয়াতির তথ্য। প্রতিষ্ঠান প্রধান বলছেন, এর সবই হয়েছে আওয়ামী লীগের শাসনামলে। আব্দুল্লাহ শাফি জানাচ্ছেন বিস্তারিত। ঢাকার নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রতিষ্ঠানটির 6টি শাখায় প্রায় 30,000 শিক্ষার্থী পড়ালেখা করছেন।
পড়ালেখার আড়ালে যেন দুর্নীতির স্বর্গরাজ্য হয়ে উঠেছিল প্রতিষ্ঠানটি। এমন তথ্য উঠে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদনে। প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা প্রায় 600 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তদন্তে ভয়াবহ আর্থিক অনিয়ম, অবৈধ নিয়োগ ও বিধি বহির্ভূত ভাতা প্রদানের প্রমাণ পেয়েছে সংস্থাটি। অনুসন্ধানে জানা যায় 2010 সাল থেকে 2025 সাল পর্যন্ত মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের 6টি শাখার কেনাকাটা, বেতন ভাতা, উন্নয়ন ব্যয়, বিল্ডিং নির্মাণ, শিক্ষক কর্মচারী ও কর্মকর্তা নিয়োগ, ঋণ জটিলতা, কর ফাঁকি সহ নানা অনিয়ম হয়েছে প্রতিষ্ঠানটিতে। মণিপুর উচ্চ বিদ্যালয়ের 6টি ক্যাম্পাসের 12টি শিফট চালু আছে। এর মধ্যে 4টি শিফটের অনুমোদন আছে, বাকি 8টি শিফটের অনুমোদন নেই। অথচ বছরের পর বছর এই শাখা ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী ভর্তি, ক্লাস কার্যক্রম পরিচালনা এবং টিউশন ফি আদায় করা হচ্ছে। বিধি লঙ্ঘন করে এসব ক্যাম্পাসে প্রায় 6 শতাধিক শিক্ষক, কর্মচারী ও কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটিতে বিধি বহির্ভূতভাবে শিক্ষক, কর্মচারী ও কর্মকর্তাদের একাডেমিক উন্নয়ন ভাতা ও নগর ভাতা দেওয়া হয়। এই দুই খাতে প্রায় 88 কোটি টাকা দেওয়া হয়েছে। এই অর্থ ফেরত এনে প্রতিষ্ঠানটির তহবিলে জমা দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে ডিআইএ। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের নামে 230 কোটি টাকার ব্যাংক ঋণ নেওয়া হয়েছে। তবে সেই অর্থ কী কারণে নেওয়া হয়েছে বা কোন কোন খাতে ব্যয় করা হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব দিতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। এসব বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করলে সরাসরি কথা বলেননি। তবে তিনি জানান, এসব দুর্নীতির সবই হয়েছে আওয়ামী লীগ শাসনামলে। আমাদের সময় না ভাই, আমি তো নতুন আইছি 8 মাস। না আমাদের সময় না ভাই, আমাদের এর আগের সময় আওয়ামী লীগ আমলে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বলছে প্রতিবেদনটি শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবেন তারা। মণিপুরের পরিদর্শন ও নিরীক্ষা সংক্রান্ত যে কাজ সেটা প্রায় একদম শেষের পর্যায়ে। খুবই শীঘ্রই এটার রিপোর্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। তবে এসব অনিয়ম রোধে প্রতিষ্ঠানটির 6টি শাখা ক্যাম্পাসকে 6টি আলাদা স্কুলে রূপান্তরের সুপারিশ করতে পারে ডিআইএ। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। হামির চিকিৎসা খরচ জোগাতে হিমশিম অবস্থা নিম্নবিত্ত পরিবারের। বড় একটি অংশ চলে যাচ্ছে চিকিৎসা শুরুর আগেই। চিকিৎসকরা বলছেন, বিভিন্ন হাসপাতালে ঘুরে জটিল অবস্থায় আসা রোগীর মৃত্যুই হয় বেশি। তাই শুরুতেই রেফার না করে লক্ষণ ভিত্তিক চিকিৎসা দেওয়ার পরামর্শ তাদের। 11 মাস বয়সী মরিয়ম 14 দিন নিউমোনিয়ায় ভর্তি থাকার পর এবার হামের গ্রাসে ভর্তি আবার 5 দিন। এর মধ্যেই সর্বস্ব শেষ দাদি সকিনা বেগমের। জীবনের শেষ সম্বল দিয়ে চিকিৎসা করছেন নাতনির। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরও ভাড়ার অভাবে যেতে পারছেন না বাড়ি। আমি বহুত কষ্ট করেই আমার নাতিনটার আমি চিকিৎসা করছি, বহুত কষ্ট করছি। এরকম কষ্ট না, কত দূরে বাড়ি, নারায়ণগঞ্জ 4000, খাইয়া না খাইয়া, টাকা থাকলে না কিনা খাওয়া, একবার খাইলে আরেকবার না খাইয়া থাকছি। হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগীদেরই গল্প এমন। চিকিৎসা খরচ জোগাতেই হিমশিম অবস্থা নিম্নবিত্তের। এর মধ্যে বাড়তি চাপ এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করায়। স্বজনদের অভিযোগ, কোনো হাসপাতাল থেকে গুরুতর বললেও অন্য হাসপাতালে গিয়ে দেখা যায় শিশুর অবস্থা স্বাভাবিক। যদি আমরা সন্ধান না পাইতাম তাহলে আমাদের খরচটা হইতো না, বিভ্রান্তি হইতো না আমাদের। ওখানে নাকি হাড়ে আর ফুসফুসিতে পানি জমছে, তো পানি জমছে এটা শুনেও আমরা আরো ভয় পেয়ে গেছি। একটা সুই দিমু, তারপরে এটা বাইরে থেকে কিনে আনন লাগছে, বুঝছেন। আমি মনে করছেন চতুর্দার্তনে রেনা করিয়া মনে করছেন বাসে জালে রেনা আল্লাহ আমরা ধরবো। চিকিৎসকরা বলছেন, বিভিন্ন হাসপাতাল ঘুরে জটিল অবস্থায় চিকিৎসা নিতে আসা রোগীদেরই মৃত্যু হচ্ছে বেশি। তাই শুরুতেই রেফার না করে লক্ষণ ভিত্তিক চিকিৎসা দেওয়ার অনুরোধ তাদের। যে বাচ্চাগুলো চিকিৎসা আমরা একটু আর্লি শুরু করতে পারছি, সেই বাচ্চাগুলির মধ্যে জটিলতার হারও কম, সেই বাচ্চাগুলির ক্ষেত্রে মৃত্যু হার তো অবশ্যই কম হচ্ছে। যারা নাকি একটু বেশি ক্রিটিক্যাল, তারা দেখা যাচ্ছে আসছেই ক্রিটিক্যাল অবস্থা এবং তারা রেসপন্স করছে দেরিতে এবং তাদের মধ্যে মৃত্যু কিন্তু বেশি। যেসব শিশুরা পুষ্টিহীনতায় ভুগছে তাদেরকে দ্রুতই আইসিইউতে নেয়ার দরকার হচ্ছে, আর যারা দ্রুত হাসপাতালে আসছে তারা বাড়ি ফিরছেন সুস্থ হয়ে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আকস্মিক ঝড়ে গাইবান্ধা ও নারায়ণগঞ্জে লন্ডভন্ড 5 শতাধিক ঘরবাড়ি। ভেঙে পড়েছে গাছপালা, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। এতে আহত হয়েছেন অন্তত 5 জন। বজ্রপাতে মারা গেছেন আরও একজন। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড বাড়িঘর, উপড়ে পড়েছে গাছপালা। সোমবার সকালে গাইবান্ধা সদরের কামারজানি ও ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নে আকস্মিক আঘাত হানে ঘূর্ণিঝড়। এতে বিধ্বস্ত হয় 4 শতাধিক বাড়িঘর। সব হারিয়ে খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্তরা। 40 থেকে 50টা ঘরবাড়ি একদম মাটির সাথে মিশে গেছে আর কি, নাই। অনেক ঘরবাড়ি নদীতে
চাল টিন উড়ে গেছে নদীতে। ঘর তলে আমি পড়ে গেলাম, পরে আমার বাড়ি এলে আমাকে মনে করো যে টানিয়ে বাই করছে। কিন্নি যারা আমার টাকা 40,000 হারাইছে। পেরনে যে কাপড় আছে সে কাপড়টাও আর নাই, এই আত্মীয় ভিজছে, এই ভিজে অবস্থায় আছি। খাওয়া খাদ্য নাই, মানুষের মনে করো যে গরু বাছুর এগুলো মনে করো ক্ষয়ক্ষতি মোটামুটি। অন্যদিকে নারায়ণগঞ্জের 2,500 তাণ্ডব চালায় কালবৈশাখী। মাত্র কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয় শতাধিক ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা, বিদ্যুতের খুঁটি। এ সময় আহত হন অন্তত 5 জন। জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান এক কৃষক। এছাড়া পঞ্চগড় সদরে ঝড়ে গাছ ভেঙে পড়ে একটি প্রাইভেট কারের উপরে, তবে সে সময় গাড়িটির ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখর কোরবানির পশুর হাট। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের মাঝে। এবারও পছন্দের শীর্ষে মাঝারি আকারের গরু। 1.5 লাখ টাকা থেকে 3 লাখ টাকায় বিক্রি হচ্ছে মাঝারি গরু। বড় ও ছোট গরুর চাহিদা তুলনামূলক কম। হাট ভর্তি গরু, ছাগল, মহিষ, মিলছে ছোট বড় সব ধরনের পশু। হাকডাকে মুখর কোরবানির পশু বাজার। গ্রামগঞ্জের প্রতিটি হাটেই ক্রেতা বিক্রেতার ঢল। দাম হাঁকিয়ে ক্রেতা আকৃষ্ট করার চেষ্টা বিক্রেতাদের। ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে চলে বেচাকেনা। বরাবরের মতো ক্রেতাদের পছন্দের শীর্ষে মাঝারি আকারের পশু। চুয়াডাঙ্গার ডুগডুগি হাটে 1.5 লাখ থেকে 3 লাখ টাকায় বিক্রি হচ্ছে মাঝারি আকারের গরু। মেহেরপুরে বড় ও ছোট গরুর চাহিদা তুলনামূলক কম। 4 থেকে 5 মণ ওজনের গরু মন প্রতি বিক্রি হচ্ছে 30 থেকে 32,000 টাকায়। আরো বড় গরুর ক্ষেত্রে মন প্রতি দাম 30,000-এর নিচে। মাঝারি গরুর দামটা একটু বেশি হচ্ছে, আর বড় গরুর দাম আপনার 8 মণ 9 মণ এগুলা দাম একটু কম আছে। বাজারে পরিস্থিতি দেখছি, বাজারে অনেক গরু আছে, সব ধরনের গরু আছে। দাম মিডিয়াম, দাম স্বাভাবিক আছে। ঈদ যতই ঘনিয়ে আসছে পশুর হাটে ততই বাড়ছে ক্রেতা সমাগম। গতবারের তুলনায় দাম কম বলে জানান ব্যবসায়ীরা। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় লাভ নিয়ে চিন্তায় অনেকে। 1,60,70 করে আমি আশাবাদী এরকম দাম হবে। গরু কিনে নিয়ে আসতে চাইছি, বাজারের অবস্থা তো সেরকম লাগছে না। গরু হিসাবে দাম খুব কম। আমি নিয়ে এসেছি 4টা গরু, আমি 1,12,000 টাকা একটা গরু আনিয়ে বেচলাম। জাল টাকা শনাক্তে হাটে হাটে কাজ করছেন ব্যাংকের লোকজন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে পুলিশ। কোরবানির পশুর হাটে ক্রেতাদের প্রতারণা থেকে রক্ষা ও গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি মেডিকেল টিম। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। পটুয়াখালীতে দালাল ছাড়া মিলছে না পাসপোর্ট সেবা। সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা আদায়, অপ্রয়োজনীয় কাগজের অজুহাত দিয়ে হয়রানি আর সিন্ডিকেটের প্রমাণ মিলেছে। চরম ভোগান্তিতে পড়েছেন আবেদনকারীরা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন দকিব পেদা। কাগজপাতি সবকিছুই ওকে ছিল, ভিতরে যাওয়ার পর দিয়ে কাগজপাতি দেখা আমার অফিসারে বের করে দিচ্ছে। আমি জানি না। পটুয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস, এখানে দালাল ছাড়া পাসপোর্ট করা অসম্ভব। এমন অভিযোগের সত্যতা যাচাই করতে ছদ্মবেশে সেখানে সময় সংবাদ। সাধারণ আবেদনকারীর মতো লাইনে দাঁড়িয়ে ফাইল জমা দেওয়া হয় কাউন্টারে, কিন্তু ট্রেড লাইসেন্স, চেয়ারম্যানের পরিচয়পত্র, বিয়ের কাবিননামা সহ নানা অপ্রাসঙ্গিক কাগজের অজুহাতে ফেরত দেওয়া হয় আবেদন। এরপর দারোয়ানের পরামর্শে অফিসের সামনে অস্থায়ী কম্পিউটারের দোকানে যোগাযোগ করা হয় দালালের সঙ্গে। দর কষাকষির পর দালালের সঙ্গে 2,000 টাকার চুক্তি হয় সবকিছু করে দেওয়ার। যেই কথা সেই কাজ। দালাল কেবল এনআইডি কার্ড নিয়ে জমা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ডাক আসে ছবি তোলা ও ফিঙ্গারপ্রিন্টের জন্য। তবে এরই মধ্যে সময় সংবাদের পরিচয় জেনে যায় অফিস সংশ্লিষ্টরা। পরিবর্তন হতে থাকে আচরণও। এরকম তো কেউ কমপ্লেন করে না এখন পর্যন্ত, যে টাকা দিলে এটা হয়ে গেছে, এটা টাকা দিই নাই, হয় নাই। ভুক্তভোগীদের অভিযোগ, নিজে আবেদন করলে নানা অজুহাতে ফাইল আটকে দেওয়া হয়। যোগাযোগ করে জিজ্ঞেসি কত লাগবে, কইছে যে 7,500 টাকা। সবকিছুই ঠিক আছে, তারপরেও এরপরে দেখি যে ভুল ধরে। অবশ্য সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। যে কোনো জনহয়রানি বা জনদুর্ভোগ এটা আমরা লাঘবে জেলা প্রশাসন সবসময় সোচ্চার আছে, থাকবে। জেলায় অন্তত 10 থেকে 12টি দালাল গ্রুপ সক্রিয় রয়েছে। ভুক্তভোগীরা বলছেন প্রশাসন
ছদ্মবেশে অভিযান চালালেই ধরা পড়বে এই সিন্ডিকেট। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। গ্রামীণ ব্যাংকের ঋণের উচ্চ সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে কেন সামঞ্জস্যপূর্ণ করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি খিজির হায়াত চৌধুরী ও বিচারপতি জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। গ্রামীণ ব্যাংকের অতিরিক্ত সুদ আদায় নিয়ে অনেকবার বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন হয়নি। ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতায় প্রান্তিক পর্যায়ের নারী পুরুষদের 20% হারে সুদ নির্ধারণ করে ব্যবসা করে গ্রামীণ ব্যাংক। কর ফাঁকি বন্ধের পাশাপাশি প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে না পারলে আগামী অর্থবছরে প্রায় 1.5 লাখ কোটি টাকার রাজস্ব ঘাটতি হতে পারে বলে জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান জানান, নতুন সরকারের প্রথম বাজেটে ঋণের সুদ পরিশোধে প্রায় 1,40,000 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। বিগত দিনে ঋণের টাকায় অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নেয় এমন সংকট তৈরি হয়েছে। তার মতে জনগণের দেয়া কর এবং সরকারের আদায়ের মধ্যে বড় পার্থক্য রয়েছে, যে কারণে জিডিপি অনুপাতে রাজস্ব আয় প্রায় 11% থেকে কমে নেমেছে 7%-এর ঘরে। এ সময় বিগত সময়ে কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে তীব্র সমালোচনা করেন বক্তারা। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অলমোস্ট পুরাটাই হলো আমার ঋণের উপরে, হয় অভ্যন্তরীণ নয় বৈদেশিক, এবং এটার উপরে আমাদের যে সুদ আসল ক্রমান্বয়ে বাড়ছে। আপনি দেখেন রাজস্ব ব্যয় এখন 1 লক্ষ, এইবারের বাজেটে বোধহয় 1,40,000 কোটি টাকা আমার রাখতে হবে কেবলমাত্র ঋণের সুদ পরিষেবার জন্য। সো এইটা তো একটা বিরাট ঝুঁকি কিন্তু আমাদের সৃষ্টি করছে। টাকার উপরে তো আর নাম লেখা থাকে না, কিন্তু আমরা যে রাজস্ব আদায় করছি বোঝা যায় যে এটার একটা অংশ কিন্তু এখন ঋণের সুদের জন্য ব্যয় করতে হবে। কাঁচামালের দাম বৃদ্ধির সঙ্গে নিয়মিত লোডশেডিংয়ে দ্বিমুখী চাপে পড়েছে দেশের চামড়া খাত। উদ্যোক্তাদের দাবি, মধ্যপ্রাচ্য সংকটে কাঁচামালের দাম বেড়েছে 20 থেকে 25%। আবার দিনে 2 থেকে 3 ঘন্টার লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে পণ্য, গতি কমছে প্রক্রিয়াজাতকরণে। MS আরেফিনের রিপোর্ট। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ততা বাড়ছে ট্যানারিগুলোতে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের পাশাপাশি জমে থাকা চামড়া দ্রুত প্রক্রিয়াজাত করে জায়গা খালি করতে তৎপর কারখানা শ্রমিকরা। তবে এবার উভমুখী চাপে পড়েছেন এই খাতের উদ্যোক্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে চামড়া প্রক্রিয়াজাতকরণ কাঁচামালের দাম বেড়েছে 20 থেকে 25%, যার প্রভাব পড়ছে চামড়ার দামে। প্রতি বর্গফুটে অতিরিক্ত 12 সেন্ট বাড়তি গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এর সঙ্গে রয়েছে দিনে 2 থেকে 3 ঘন্টার বিদ্যুৎ বিভ্রাট। গত 10-12 দিন আগের থেকে আমাদের ডেলি আপনার মনে হয় 3 ঘন্টা আমরা ইলেকট্রিক পেতাম না, খুব ডিস্টার্ব করতো। আর যখন আমরা বিদ্যুৎ না পাই, আইসিইউতে যেমন আপনার ইলেকট্রিসিটি না থাকলে রোগী মারা যায়, তদ্রুপ আমাদের ডায়েট চলে, ওয়েটগুলো চলে। ইলেকট্রিসিটি না থাকলে চামড়ার দামের ভিতরে নষ্ট হয়ে যায়। নিরবচ্ছিন্ন জ্বালানি না মিললে আসন্ন ঈদুল আজহায় চামড়া কেনার আগ্রহ কমবে। তার ওপর কেন্দ্রীয় ব্যাংকের ঋণ সুবিধা দেওয়ার নির্দেশ থাকলেও ব্যাংকগুলোর গড়িমসিও শঙ্কা বাড়াচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এই অবস্থায় আসছে বাজেটে কাঁচামাল আমদানিতে উচ্ছে কর 7.5% করার দাবি তাদের। 4-5টা প্রোডাক্টের মধ্যে 1% কমায় 4% করছে, ব্যাট 15%ই আছে, কিন্তু এটা আমাদের কোনো এফেক্টনেসই আমাদের মধ্যে আসে নাই। টোটাল ট্যাক্সটা যদি 15 থেকে 20%-এর ভিতরে হয় তাহলে কিন্তু আমাদের চামড়ার মূল্য বৃদ্ধি পাবে। পরিবেশ দূষণের দায় মাথায় নিয়ে বছরের পর বছর ধরে $1 বিলিয়ন ঘুরপাক খাওয়া দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাতের দৈন্যদশা নীতি নির্ধারকদের মনোযোগের অভাবই কারণ বলছেন অর্থনীতিবিদরা। চামড়া শিল্পে সমস্যাটা হলো যে এই শিল্প এলাকায় এই যতক্ষণ পর্যন্ত ইটিপিটা সঠিকভাবে কার্যকর না হবে কোনোদিনই আমাদের এই শিল্প রপ্তানি পর্যায়ে মাথা তুলে দাঁড়াতে পারবে না। চলতি অর্থ বছরে এপ্রিল পর্যন্ত 10 মাসে $103 কোটি 75 লাখ লক্ষ্যমাত্রার বিপরীতে চামড়া খাত থেকে রপ্তানি আয় এসেছে $98 কোটি 80 লাখ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দেশের বাইরের খবর, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে চুক্তির বিষয়েও তাগাদা দিয়েছেন তিনি। যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবে রাজি হয়নি যুক্তরাষ্ট্র, উল্টো ইউরেনিয়াম হস্তান্তর
পারমাণবিক স্থাপনা সীমিত করা সহ 5টি শর্ত জুড়ে দিয়েছে ওয়াশিংটন। এদিকে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ভঙ্গুর পরিস্থিতির মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জ্বালানির পর বাড়ছে বিদ্যুতের দাম, 32% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব। বুধবার থেকে গণশুনানি। এবার ফিলিং স্টেশনে গ্যাসের জন্য দীর্ঘ লাইন, চাপ কম থাকার অজুহাত। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভায় 3 লাখ কোটি টাকার এডিপি অনুমোদন। প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতে থাকবে বিশেষ নজরদারি, জানালেন পরিকল্পনা মন্ত্রী। এবং কিছু কর্মকর্তার কারণে বিতর্কিত হয়েছে র্যাব। প্রতিষ্ঠানের দায় দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। মানবাধিকার সমুন্নত রেখে বাহিনীটি পরিচালনায় হচ্ছে নতুন আইন। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনাম। ধন্যবাদ ইমদাদ। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।